পিছিয়ে পড়েও আবারও কামব্যাক করে ফাইনালে পা রাখলো আর্জেন্টিনা, এবং যার কারণে তাদের বিশ্বকাপ সেমিফাইনালে অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষুণ্ণ রইল। তো এটাতে আসলে আর্জেন্টিনার যতটা যতটা কৃতিত্ব প্রাপ্য সেটার জন্য তাদেরকে বাহবা দিতে। তবে ম্যাচ নিয়ে এটা নিয়ে আলোচনা না বলা ঠিক না, সমালোচনা হচ্ছে বেশি। সেই সমালোচনাটা বেশি হচ্ছে ইংল্যান্ডের কোচ টমাস টুকেলকে নিয়ে। তিনি 1-0 গোলে এগিয়ে নিয়ে গিয়েও যেভাবে খেলালেন, যে ফরমেশন দলকে খেলানো ট্রাই করলেন, এটা তার দলের জন্য বুমেরাং হয়ে গিয়েছে আসলে। এটা দেখে আমার কাছে একটু অবাকই লেগেছে। প্রথমত কালকের ম্যাচের একাদশ দেখে, ইংল্যান্ডের যে একাদশ সেটা দেখেই আমার খুবই অবাক লেগেছে। কারণ আর্জেন্টিনার যে উইক জোন গুলো সেটার মধ্যে একটা ছিল উইং ব্যাক। দুই উইং ব্যাকে ইংল্যান্ড কালকে চাইলে মানে করতে পারতো, মোটামুটি স্টিম রোলার চালানোর মতো সুযোগ ছিল। ইংল্যান্ডের সেই ক্যাপাবিলিটি ছিল বলেই আমার মনে হয়। যদি ঠিকভাবে চালাতে পারতো, প্রথমার্ধেই ইংল্যান্ড ম্যাচটা কিল করে দিতে পারতো। আর তারা এরপর যাই হোক, প্রথমার্ধ হচ্ছে আমার কাছে এটা মনে হচ্ছিল যে দ্বিতীয়ার্ধে হয়তো ইংল্যান্ড মানে ম্যাচটা দ্বিতীয়ার্ধের জন্য করে জমিয়ে রেখেছেন টুকেল, যে চমকগুলো জমিয়ে রেখেছেন। এটা হয়তো তিনি দ্বিতীয়ার্ধে শো করবেন। এখন সেটা করে আমার কাছে মনে হয়েছে যে আসলে অনেকেই যে এই জিনিসটা ভুল করে আর্জেন্টিনা বা যে আর্জেন্টিনার বিপক্ষে বিশেষ করে, যে দ্বিতীয়ার্ধে ম্যাচ বের করার চেষ্টা করবে। এটা আমার মতে একটা ভুল স্ট্র্যাটেজি। ক্যাপাবিলিটি থাকলে প্রথমার্ধে ম্যাচ শেষ করার চেষ্টা করা উচিত বলে আমি করি। এটা সবসময় এগিয়ে থাকার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি। এখন সেটা ইংল্যান্ড কোচ যেটা করলেন এটা দেখে আমার বিরক্তিই লেগেছে। তো শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে তারা 55 মিনিট একটা গোল পেয়ে গেল, এরপর হাইড্রেশন ব্রেকে গেল। হাইড্রেশন ব্রেক থেকে ফিরে তারা যেভাবে খেলা শুরু করলো এটা দেখে আসলে পুরোই বিরক্তি ধরে গিয়েছিল আমার। এই খেলা আর্জেন্টিনাকে তারা সুযোগটা একদম নিজেদের যে চান্স ছিল সেটা পায়ে ঠেলেছে, এবং আর্জেন্টিনা যে সুযোগটা নেওয়ার যে দরকার ছিল তারা সেটা নিতে পেরেছে, এবং সেটা কাজে লাগিয়ে তারা ফাইনালে। তো এটাতে আর্জেন্টিনাকে খাটো করার কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে সুযোগ কজন নিতে পারে। সুযোগ তো অনেককে খাইয়ে দিলেও তো খেতে পারে না। তো সেটা হচ্ছে বিষয়। এখন আর্জেন্টিনা সেটা পেরেছে, আর্জেন্টিনা আর বাহবা প্রাপ্য। এখন এখানে কথা হচ্ছে ইংল্যান্ড গোল পাওয়ার পরে দেখা গেল যে টুখেল সব মিডফিল্ডারকে উঠিয়ে ফেললেন প্রায়। এরপর তিনি ডিফেন্ডারদের নামালেন, এবং ফরমেশন যেটা দাঁড়ালো তাতে ডিফেন্ডার ছিল 5 জন, ডিফেন্স লাইনে টোটাল 5 জন ছিল, এবং তিনি এত লো ব্লকে খেলাচ্ছিলেন যে আর্জেন্টিনা আর অফসাইড হওয়ার সুযোগ কমে গেল, এবং হলো ইংল্যান্ডের যে খেলার ধরন হলো ওই সময়, বডি ল্যাঙ্গুয়েজটাই পুরোপুরি বদলে গেল, এবং সেটা অবশ্যই নেগেটিভ আমাদের জন্য। এরপর এটা তিনি টুখেলের একটা সমস্যা হচ্ছে বুঝলাম দেখে যে তিনি ইতিহাস শিক্ষা নেন। তিনি চোখ গেলায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিতে বায়ার্নের হয়ে যে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগে যে সেমিফাইনাল ছিল সেটা তো এই ব্লান্ডারটা করেছিলেন, এবং শেষ মুহূর্তে গোল খেয়ে বিদায় নিয়েছিলেন। কিন্তু একই স্ট্র্যাটেজিতে এই একরক্ষা মনোভাবে দেখিয়ে খেলাতে গিয়ে দলকে কালকে বিপদে ফেললেন এবং চূড়ান্ত সর্বনাশ করলেন। বিশ্বকাপ কিন্তু প্রতি বছর ইউসিএল চ্যাম্পিয়নের মতো খেলা হয় না, 4 বছর পর পর আসে। 4 বছর তিনি ইংল্যান্ডের ডাউটে থাকবেন কিনা বড় প্রশ্ন হচ্ছে। এই প্রজন্মের এই স্কোয়াডের অনেকেই হয়তো তখন দলে থাকবে না, বা অনেকেই খেললেও তাদের সেরা ফর্মে থাকবে না। কেন এবং জুড বেলিংহামের যে একটা সুন্দর জার্নি ছিল, বিশ্বকাপ জার্নি, সেটা তিনি এভাবে মানে শেষ করে দিলে এটা খুবই দুঃখজনক। এটা তিনি অবশ্যই খলনায়কের মতো কাজ করেছেন, এটা আমি বলবো। এটা হচ্ছে বিষয়। ইংল্যান্ড তিনি যদি স্ট্র্যাটেজিটা একটু করতেন, আর একটু বল ধরে রাখার চেষ্টা করতেন, বল ধরে রেখে খেলার চেষ্টা করতেন, তাহলেও হয়তোবা ইংল্যান্ডের এই সমস্যাটা পড়তে হতো না। আর্জেন্টিনার সাথে মিডফিল্ড ব্যাটলে ইংল্যান্ড একেবারে খারাপ ছিল তাও কিন্তু না, যতই বিরক্তি লাগুক আমার কাছে, কিন্তু একেবারে এই মিডফিল্ডের লড়াইয়ে একতরফা লড়াই ছিল বিষয়টা এমনও মনে হয়নি আমার কাছে। তো সেই হিসাব করলে ইংল্যান্ডকে আর একটু সাহসী ফুটবল ওই সময় খেলার দরকার ছিল। মিশর এই ধরনের ফুটবল খেলতে গিয়ে 2 গোলে লিড পেয়েও সে হেরে গিয়েছিল। এখন মিশরের রিসোর্সটা কিন্তু লিমিটেড ছিল স্কোয়াডে, কিন্তু টুখেলের স্কোয়াডে যে রিসোর্স সেটা অনেক বেশি ছিল, এবং তিনি সেটা কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়টা তার। এখন তাকে তারপরও 28 ইউরো পর্যন্ত যতটা শুনলাম বা দেখলাম,
88 পর্যন্ত ইংলিশ বোর্ড তার উপর ভরসা রাখতে চাচ্ছে, ইংলিশ ফেডারেশন। তো দেখা যাক তিনি দলকে ইউরোতে ঠিকভাবে প্রস্তুত করতে পারেন কিনা এবং শিক্ষা নিয়ে দলকে ভালো মানে ইংল্যান্ডকে সাফল্য এনে দিতে পারেন কিনা। এই ইংল্যান্ড কিন্তু গ্যারেথ সাউথগেটের আমলে বিরক্তিকর ফুটবল খেলেও টানা 2বার ইউরো ফাইনাল খেলেছে। তারপরে 18 করলো, 18 বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে। গত বিশ্বকাপে 22 বিশ্বকাপে কোয়ার্টারে বাদ গিয়েছে ফ্রান্সের কাছে হেরে। কিন্তু কথা হচ্ছে এর একটা রেজাল্ট কিন্তু এই ইংলিশ টিমটা অনেকদিন পর একটা ইংল্যান্ডের ভালো একটা প্রজন্ম এসেছে, কিন্তু তাদের কোচের অদক্ষতার কারণে মানে শেষ পর্যন্ত অতি রক্ষণাত্মক মানসিকতার কারণে ইংল্যান্ডকে বারবার খালি হাতে ফেরত যেতে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা আর কি, এই জিনিসটা যদি পাল্টাতে না পারেন তাহলে আসলে মনে হয় না ইংল্যান্ডের এই জেনারেশনটা ও কিছু জিততে পারবে। ব্যর্থতার গল্পই লেখা হবে এটা আর কি। তো আর্জেন্টিনাকে অভিনন্দন। আর্জেন্টিনা ফাইনালে যদি যেহেতু পৌঁছে গেছে এবং তাদের সামনে এখন বড় সুযোগ যে ইতালি এবং ব্রাজিলের সাথে একটা রেকর্ডের সঙ্গী হওয়ার, সেটা হচ্ছে শিরোপা ধরে রাখা। বিশ্বকাপ শিরোপা এ পর্যন্ত মাত্র 2টি দল একবার করে ধরে রাখতে পেরেছে। সেটা হচ্ছে ইতালি 1934 সালের পর 38 সালেও জিতেছিল এবং এই ব্রাজিল 58 সালের পর 62 সালেও জিতেছিল। তো এই ক্ষেত্রে এটা বিশাল অর্জন হতে পারে এবং এতে কোচ হিসেবে লিওনেল স্ক্যালোনিরও অন্য সুযোগ যে টানা 2টি বিশ্বকাপ জেতার সুযোগ। এই রেকর্ডটা এখনো আর কারো আছে বলে আমার মনে হয় না, যতটুকু জানি নাকি আছে, আমি সঠিকভাবে এটা ঘেটে দেখিনি। যাই হোক, যদি এটা জিততে পারে তো এটা অনন্য রেকর্ড এবং যদি হয় সেটা স্ক্যালোনির এটা পাওনা বলেই আমি মনে করি। এটাতে কোনো নেই। তা তিনি এটা অর্জন করে নিয়েছেন এই সুযোগটা। তো যাই হোক, খেলা উপভোগ করুন। আর তো মাত্র 2টি ম্যাচ, একটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর হচ্ছে ফাইনাল। তো খেলা উপভোগ করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল দ্য স্পোর্টস ল্যাবে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।